নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো বাসুদেব মালাকরের লেখা ভুলে যেও না। এই গল্পের শেষ অধ্যায়। বললাম, তার মানে তুমি এখনো পুরোপুরি একা? তুমি এখন পুরোপুরি একা? ও বলল, কোথায় একা? পুরো পৃথিবীটাই এখন আমার হাতের তালুর ওপর। স্বাধীন মুক্ত জীবন। বাদ দাও, আমি বকে গেলাম। তোমার কথা জানা হলো না। আমি বিয়ে করে ফেলায় তুমি খুব কষ্ট পেয়েছিলে নিশ্চয়ই? বিশ্বাসঘাতক ভেবেছিলে? বললাম, হ্যাঁ, তা বলতে পারো, তবে দেবদাস হয়ে যাওয়ার মতো হয়নি। ও বলল, বিয়ে করলে এক ডাকে 40 মাইল ছুটে আসতাম নাকি? বেশি ডাকাডাকি করলে রান্নাঘর থেকে মুখ ছামটা দিতাম। তুমি আমার ভালোটুকু জেনেছো, আমিও তাই। বিয়ে করলে দেখতে সবটুকু ভালো নয়, সেটা আবিষ্কার করে দুজনেই কষ্ট পেতাম। মধুবনের যুক্তি উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু যৌবন তা গ্রাহ্য করতো না। শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে ঝপ করে সন্ধে নেমে এলো। মধুবন বলল, তোমার কথা বলো, ছেলেমেয়েরা কি করছে? বললাম, মেয়েটা খুব লক্ষ্মী, এই 26-এ পড়ল। পাস টাস করে একটা বেসরকারি স্কুলে ঢুকেছে। এখনই বিয়ে করতে চাইছে না। ছেলেটি আইটি সেক্টরে। নিজেই পাত্রী ঠিক করে রেখেছে, সময় হলেই জানাবে বলেছে। এই আর কি। মধুবন বলল, এখনকার ছেলেমেয়েরা মা বাপকে পাত্রপাত্রী চুজ করার ঝামেলা থেকে রেহাই দিয়েছে। খুব ভালো করেছে। তা মেয়েটির বাড়ি কোথায়? বললাম, আদিবাড়ি বর্ধমানের গ্রন্থিপুর বলে একটা গ্রামে। পরিবার সেখানেই থাকে। মেয়েটি কাজের সূত্রে কলকাতার একটা মেয়েদের মেসে আছে। মধুবন বলল, গ্রন্থিপুর চিনি আমি, আমার স্কুলের কাছাকাছি। মেয়েটির বাবার নাম কি? নাম বললাম। মধুবন দুপাশের রক টিপে ধরে কি ভাবলো খানিক, তারপর বলল, পারলে এ বিয়ে নাকচ করে দাও, ছেলে সুখী হবে না। চমকে উঠলাম। আমার পক্ষে তা কি সম্ভব? ছেলে আমার কথা শুনবে কেন? মধুবন হয়তো আমার সমস্যা বুঝতে পারল। বলল, ঠিক আছে, আমি দেখছি, চিন্তা করো না। ওকে বাসে তুলে দিলাম। বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেছিল, ভুলে যেও না। আমি বললাম, খুব রোগা হয়ে গেছো, শরীরের যত্ন নিও। মধুবন হাসলো, বলল, ধুস, আমি হাওয়া খেয়েও দিব্যি থাকতে পারি, ভালো আছি, তুমি ভেবো না। বাসে করে ফিরছিলাম। শীতকাল, শান্ত সন্ধ্যায় চড়াচড়ে কুয়াশা নেমেছে। বাসে যাত্রী বেশি নেই। কে আর রাতে কলকাতার দিকে যাবে? কান মাথা ঢেকে সবাই জবুথবু হয়ে বসে আছে। ড্রাইভারের ঠিক পিছনেই সিনিয়র সিটিজেন সিট পেয়েছি। আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে।
হু হু করে বাস ছুটছে। মধুবনের বাসও নিশ্চয়ই এতক্ষণে আধ ঘন্টার পথ পেরিয়ে এগিয়ে চলেছে। গিন্নি ফোন করেছিল একটু আগে, জানতে চেয়েছিল কোথায় আছি এখন। বলেছি বাসে ফিরছি, জায়গার নাম তো জানি না। এই ধরো 10টা নাগাদ বাড়ি পৌঁছে যাব। টুম করে ফোনে একটা মেসেজ ঢুকলো, মেয়ের মেসেজ। লিখেছে, ডেটিং কেমন হলো ওল্ড বয়? সাবধানে এসো। বিকেলে কি খেয়েছো? ওকে কি খাওয়ালে? তুমি তো এখনকার খাবারের নামই জানো না। কান মাথা মাফলারে ঢেকে নিও। দেখো এখন থেকে বিপি কমে যাবে। বাই। হাসি পেল আমার সঙ্গে ওর কথার এমনই ধরন। হাইওয়ে ধরে বাস হু হু করে ছুটছে। ডান দিক দিয়ে ষাট করে উল্টো দিকের গাড়ি বেরিয়ে যাচ্ছে। দুপাশে দিগন্ত জোড়া মাঠ, ঘন কুয়াশা সেখানে। আবার একটা মেসেজ ঢুকলো, মধুবন। লিখেছে, বাসের কোন জায়গায় সিট পেয়েছো? ঝাঁকুনিতে ভালো লেখা যাচ্ছে না, তাও লিখলাম। ড্রাইভারের ঠিক পিছনে জানালার পাশে। মধুবন লিখল, সিট খালি থাকলে ওখান থেকে সরে মাঝখানে বসো, না হলে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকো। অবাক লাগলো। লিখলাম, কেন? সামনেটায় ঝাঁকুনি কম লাগে, বেশ তো যাচ্ছি। উত্তরে মধুবন লিখল, যা বলছি শোনো, পরে আবার মেসেজ করব। এর একটু পরেই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বাসটা বাঁদিকে ঘুরে বিকট কিচ শব্দ করে একটা বোর্ড গুঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। আমি যে সিটটায় বসেছিলাম তার অন্য যাত্রীর মাথা ড্রাইভারের পিছনের রেলিংয়ে ঠুকে ফুলে উঠল। পিছনের সিটের দুজন মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। হুমড়ি খেয়ে পড়া ছাড়া মাঝখানের লোকেদের তেমন চোট লাগলো না। ড্রাইভারের মুখে শোনা গেল উল্টো দিক থেকে একটা তেলের ট্যাঙ্কার তীব্র গতিতে লাইন ছেড়ে ছুটে আসছিল। আমাদের ড্রাইভার বাঁদিকে সরে কোনো রকমে বেঁচে গিয়েছে, তখনও তার গা কাঁপছে। মধুবনের কথা মনে পড়ল, আগের সিটে বসে থাকলে আমারও মাথা ফাটতো আজ। খুব জলতেষ্টা, বমি বমি পাচ্ছিল। রাত 11টায় বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলাম। কাউকে কিছু বললাম না। আগে মধুবনকে একটা মেসেজ পাঠাতে হবে। পোশাক বদলে একটু ধাতস্থ হওয়ার পরে মেয়ে একটা সুখবর দিল। জানো বাবা, সন্ধ্যায় আমাদের কালুয়া উঠোনে নারকেল তলায় শুয়েছিল। হঠাৎ একটা রাস্তার কুকুর বাড়িতে ঢুকে ওকে তাড়া করলো। তখনই একটা নারকেলের বাগড়ো ঠিক যেখানে কালুয়া শুয়েছিল সেখানে খসে পড়ল। আর 10 সেকেন্ড পরে হলে আর কালুয়াকে দেখতে পেতে না। আজকে যে কোন অদৃশ্য শক্তি বারবার আমাদের বাঁচিয়ে দিচ্ছে তা জানি না। মেয়েকে বলে ওদের দুশ্চিন্তা বাড়াতেও চাই না। দিন যেমন কাটতো তেমনই কাটছে।
মধুবনের সঙ্গে মেসেজ নিয়মিত কথা হয়। মধুবনের সঙ্গে মেসেজে নিয়মিত কথা হয়। এর ভিতরে পলাশের ফ্রেন্ড লিস্টে আর একজনের খোঁজ পেলাম, মালবিকা। মধুবনের প্রাণের বন্ধু ছিল। রিকোয়েস্ট পাঠাতেই অ্যাকসেপ্ট করে নিল। খুব কম পোস্ট দেয় ফেসবুকে। দেখলাম শেষ পোস্ট গত বছরের গোড়ার দিকে। একবার ভাবলাম মনীষার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেটা ওকে বলি, কিন্তু বললাম না, কি দরকার। ছেলে কদিন ধরে খুব মনমরা হয়েছিল। একটা বিরাট ঝড় যেন বয়ে গিয়েছে ওর উপর দিয়ে। অকারণে মায়ের উপর মেজাজ দেখাচ্ছিল। ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না। কোনো ক্রমে অফিসের কাজটা করছিল। মেয়েই অনেক কৌশল করে কথার মারপ্যাচে রহস্য ভেদ করলো। ওদের সম্পর্কটা বন্ধুর মতো। জানা গেল গ্রন্থিপুরের যে মেয়েটিকে ও বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, সে সমস্ত সম্পর্ক মুছে দিয়ে অন্য একজনের সঙ্গে এঙ্গেজমেন্ট সেরে আপাতত লিভ ইন করছে। মধুবনের কথা মনে পড়ল আবার। সে বলেছিল, আমি দেখছি, চিন্তা করো না। মধুবন কি করেছে বা করতে পারতো জানি না। কাকতালীয় ব্যাপারও হতে পারে, কিন্তু ছেলেটা যে বেঁচে গেল সেটা তো সত্যি। যদিও ছেলে সেটা এখন বুঝবে না। একদিন দেখলাম মালবিকা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে এবং অনলাইন আছে। মধুবনের সঙ্গে দেখা হওয়ার কথাটা বলার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। ওরই তো ঘনিষ্ঠ বন্ধু। দুজনের যোগাযোগ আছে কিনা জানা নেই অবশ্য। লিখলাম, মনীষার সঙ্গে তোমার যোগাযোগ আছে? গত সপ্তাহে দেখা হলো ওর সঙ্গে, তোমার কথাও উঠলো। মালবিকা উত্তরে লিখলো, তোমার ফোন নম্বরটা দাও, এখনই কথা বলবো। দিলাম। মালবিকা ফোন করলো। খুব নীরস কণ্ঠে বলল, তুমি তো নেশা টেশা করতে বলে শুনিনি। গত সপ্তাহে মনীষার সঙ্গে তোমার দেখা হয়েছে? রেগুলার চ্যাট করে তোমার সঙ্গে? প্রকৃতিস্থ থাকলে শুনে রাখো, গত 2021-এ মনীষা ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছে। তুমি তো জানতে নাই পারো, কিন্তু একজন মৃত মানুষকে জড়িয়ে এমন রসিকতা আমার ভালো লাগলো না। তাকে শান্তিতে থাকতে দাও। স্তম্ভিত হয়ে বললাম, কিন্তু ফেসবুকে তার পোস্ট, প্রোফাইল পিকচার, তার লেখা মেসেজ সবই কি মিথ্যে? মালবিকা জিজ্ঞেস করলো, কবে পেয়েছো তার শেষ মেসেজ? বললাম, গত পরশু পেয়েছি, ফেসবুকেও দিব্যি রয়েছে। মালবিকা বলল, দাঁড়াও, ফেসবুকে ওর টাইমলাইন চেক করে একটু পরে তোমাকে ফোন করছি। 15 মিনিট পরেই মালবিকা ফোন করলো। তুমি এত মিথ্যেবাদী? ছি, ফেসবুকে কোথাও মনীষার অ্যাকাউন্ট পেলে? তন্ন তন্ন করে খুঁজে কোথাও মধুবনের অ্যাকাউন্ট পেলাম না। অনেক মনীষা আছে, কিন্তু মধুবনের ফটো নেই কোথাও। আমার মেসেজ বক্সটা খুললাম। স্ক্রিনের ওপর এক রাশ শূন্যতার ভিতরে
ভুলে যেও না শব্দগুলো যেন অদৃশ্য চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। এই গল্পটি এখানেই শেষ হলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমি আরেকটি ভিডিও আপলোড করব। ওটা নায়িকা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী, আত্মজীবনী। নমস্কার।